আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে দিদি আপনি আপনার জীবনের কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। অনেকে ইমেলও করেছেন এই নিয়ে। তো আমার জীবনে এর আগে যে কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল সেই সবকটাই কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। কিন্তু আজকে আমি যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু জাস্ট রিসেন্টলি ঘটেছে বলতে পারেন। আজ থেকে ৩-৪ সপ্তাহ আগেকার একটা ঘটনা। এবং আপনারা অনেকে অনেক ঘটনা পাঠান। তো আমি সেই জন্য এই ঘটনাটা আপনাদের সামনে আনার ঠিক সুযোগ পাচ্ছিলাম না। তো ৪ সপ্তাহ পরে আমি ভাবলাম যে না, এবার আমি আমার জীবনের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা প্রচুর কমেন্ট করেন মাঝে মধ্যেই যে দিদি আপনি আপনার জীবনের ঘটনা বলুন। আপনি এতদিন আমেরিকায় রয়েছেন, সেখানকার কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা বলুন। তো অবশ্যই আজকে আমি সেই ঘটনাটাই আপনাদেরকে বলবো। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে। এবং আজকের ঘটনাটা কিন্তু এই জাস্ট রিসেন্ট ৪ সপ্তাহ হয়েছে ঘটেছে, এবং আমেরিকাতেই যেখানে আমি থাকি সেখান থেকে একটু দূরে একটা জায়গায় ঘটেছে। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, এবং পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলি বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনাই আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকের এই এপিসোডে আমার জীবনের সত্যি একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। কিন্তু তার আগে আপনাদেরকে একটা খবর আপনাদেরকে দেওয়ার আছে। আশা করছি আপনাদের এই খবরটা শুনে হয়তো খুব ভালো লাগবে। তো সেটা হলো, এই বছর অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে আমি মা হয়েছি। আমার সন্তান হয়েছে। তো সেই খবরটা আমার মনে হলো আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি আজকের এপিসোডের শুরুতেই আপনাদেরকে এই সুখবরটা দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন, মা হওয়া তো আর কোনো ছোটোখাটো বিষয় নয়, একদম লাইফ চেঞ্জিং ইভেন্ট যাকে বলে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই আজকাল আরও বেশি ব্যস্ততার মধ্যে আর কি দিন কাটে। আর বুঝতেই পারছেন ফার্স্ট টাইম যারা মম হয় তারা কোনো কিছু আগে থেকে তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তারা অনেক কিছু জানে না, অনেক কিছু বুঝতে পারে না। তো সব কিছুই আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হয়, দেখে শিখতে হয়, বুঝতে হয়। তো আমারও এখন অবভিয়াসলি সেই ফেজটাই চলছে। তো আপনাদের সকলকে আমার মনে হলো এই খবরটা জানানো উচিত, তো সেই জন্য আমি জানালাম। এর মধ্যে অনেক কষ্ট করেই আমাকে এপিসোডগুলোকে রেকর্ড করতে হতো। তো সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ছোটোখাটো কিছু ত্রুটি অবশ্যই থাকতো, তো সেগুলো আপনারা নিজেদের নিজ গুণে সেটাকে হয়তো ক্ষমা করে দিয়েছেন বলেই আমাদের এই চ্যানেলটা এখনও এপিসোডগুলো আমরা আপলোড করতে পারছি, আমি ঘটনাগুলো আপনাদের সামনে বলতে পারছি। কিন্তু সব কিছু যে সবসময় পারফেক্ট থাকে তা নয়, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। অনেক সময় অনেক সিচুয়েশান থাকে এমন যেখানে আমার রেকর্ড করতে খুব প্রবলেম হয়ে যায়, কিন্তু তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি আপনাদের সামনে ঘটনাগুলো আনতে পারি। তো অনেক ক্ষেত্রে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, তো সেগুলো আপনারা একটুখানি মার্জনা করে দেবেন, সেটা আমি আপনাদের কাছে আগেই বলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি আসছি আজকের ঘটনায়। তো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার মা কিন্তু রিসেন্ট ইন্ডিয়া থেকে আমেরিকায় এসেছিলেন। জাস্ট ১ সপ্তাহ হয়েছে মা আবার ইন্ডিয়া চলে গেছে। তো মা এসে আমাকে দেখাশোনা করা, অনেক হেল্প করা, সব কিছুই করেছিল। তো আমি আজ থেকে ৪ সপ্তাহ আগের একটা ঘটনা আপনাদেরকে বলছি। তো সেই সময় কিন্তু আমার মা আমার বাড়িতেই ছিল, এখানেই আর কি আমেরিকায় ছিল। তো মা বেবিকে দেখতো, এবং কখনো হয়তো কোনো কাজের জন্য আমাকে বা আমার হাজব্যান্ডকে বেরোতে হলো, তো মা কিন্তু সেই সময়টা পুরো আমার বেবিকে দেখাশোনা করতো। এবার এরকমই একটা অফিসিয়াল কাজের জন্য, এবং সেই কাজটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ, আমাকে একটা টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। তো সেই কাজটা করার জন্য
আমাকে স্যাক্রামেন্টো যেতে হতো। এবার স্যাক্রামেন্টো আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। আর স্যাক্রামেন্টো হচ্ছে, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলি, ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল হচ্ছে স্যাক্রামেন্টো। তো ওখানে অনেক ধরনের সরকারি কাজকর্ম হয় এবং সেখানে অনেক ধরনের অফিসও আছে। তো সেরকমই একটা অফিসে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল এবং আমাকে যেহেতু যেতেই হবে, সেই জন্যই আমি ছোট বাচ্চাকে বাড়িতে মায়ের কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড ওইখানে যাই। এবং আমার বাড়ি থেকে স্যাক্রামেন্টো যেতে প্রায় 2 ঘন্টার বেশি সময়ই লাগে। তো আমরা মোটামুটি সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ কাজটা অফিস আওয়ারের মধ্যে করতে হবে। আর ওই অফিসটা কিন্তু মোটামুটি মানে অনেক এ ধরনের অনেক কাজ হয়, তো তো সেই জন্য আপনাকে টোকেন দেওয়া হয়, যে আপনি গেলেন, গিয়ে আপনি আপনার কাজটার কথা বললেন, তো সেই জন্য আপনাকে একটা টোকেন দেবে। সেই টোকেন নাম্বারটা যখন আপনাকে কল করা হবে, সেই সময় আপনার কাজটা ওরা করে দেবে। এরকম হচ্ছে সিস্টেম। তো আমরা ঠিক করলাম যে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো, তত তাড়াতাড়ি আমরা টোকেন কালেক্ট করতে পারবো এবং তত তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে এবং আমরা বাড়ি চলে আসতে পারবো। তো যাই হোক, আমরা যাই। আচ্ছা, এবার স্যাক্রামেন্টো জায়গাটা সম্পর্কে বলি। এমনিতে তো আমেরিকায় প্রচুর গাছ আছে। আমি আপনাদেরকে শর্টস ভিডিওতে অনেক আগে মানে আগে বেশি দেখানোর সুযোগ পেতাম, এখন বাড়ি থেকে একটু কম বেরোনো হয়, তো সেই জন্য দেখানোর সুযোগটাও অনেক কমে গেছে। তো আমেরিকায় এমনিতেই প্রচুর গাছ আছে। আর স্যাক্রামেন্টো যে সিটিটার কথা আমি বলছি, এটা অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল। তো সেখানে না প্রচুর গাছ আছে এবং বলা হয় যেটা, স্যাক্রামেন্টো একটা এমন সিটি, যে সিটিতে এত পরিমাণ গাছ আছে, পুরো পৃথিবীর মধ্যে খুব কম সিটি আছে যেই সিটিতে এরকম এত এত গাছ আছে। মানে প্রচুর গাছ আছে এবং খুব পুরনো পুরনো গাছ। ইভেন আমিও যেখানে থাকি, আমার এখানে যে পাইন গাছগুলো রয়েছে, তারপর যে ক্রিসমাস ট্রি, এগুলো যে অরিজিনাল যে ট্রিগুলো রয়েছে, এগুলো এক একটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি বয়সী গাছগুলোর। আর এরকম একটা দুটো নয়, প্রচুর প্রচুর গাছ আছে। আর স্যাক্রামেন্টো সিটিতে প্রচুর এরকম, স্যাক্রামেন্টো ভ্যালিতে মানে প্রচুর গাছই গাছ আর কি। এবং খুব পুরনো শহর, একটা হিস্টোরিক শহর বলা যেতে পারে স্যাক্রামেন্টো। এবং যখন গোল্ড রাশ হয়েছিল, তখন কিন্তু এই স্যাক্রামেন্টো শহরের ভূমিকা একটা বিশেষভাবে ছিল। তো সেখানে এখনও পুরনো পুরনো অনেক বাড়ি রয়েছে, অনেক দুর্গ রয়েছে, প্রচুর বিল্ডিংস রয়েছে। আর এই বিল্ডিংগুলোর কোয়ালিটি এত ভালো, মানে বহুকাল আগের বিল্ডিংও কিন্তু এখন একদম পুরো ঝাঁ চকচকে সুন্দর করে মেনটেন করা হয় এবং সেই বিল্ডিংয়ে মানুষ থাকে। কিছু কিছু বিল্ডিং কমার্শিয়াল রয়েছে, সেখানে প্রচুর দোকানপাট রয়েছে এবং ডাউনটাউন এরিয়াতে তো প্রচুর এরকম পুরনো বিল্ডিংস রয়েছে। তো যাই হোক, এবার আমরা একটা কাজের জন্য গেছি। আমি এক্স্যাক্ট জায়গাটা বলছি না, সেটা স্যাক্রামেন্টো থেকে আরেকটু ভিতরে একটু যেতে হয় আর কি। এবার সেই জায়গাটাও কিন্তু বেশ পুরনো। এবার আমরা ওখানে যাই এবং আমেরিকায় না একটা কি বিষয় হচ্ছে, যে আপনি যদি কোনো একটা জায়গায় ধরুন গেছেন, যেরকম আমার নিজের সাথেও হয়েছে, মানে হয়তো মানে টাইম ক্লোজ হওয়ার আপনি 5 মিনিট আগে গিয়ে সেখানে পৌঁছেছেন, মানে হয়তো অফিস বন্ধ হয়ে যাবে আর 5 মিনিটে, 4টের সময় হয়তো বন্ধ হবে, আপনি 3:55-তে পৌঁছেছেন, আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। মানে ওই যে 5 মিনিট আছে, ওই 5 মিনিটের মধ্যেই কিন্তু ওরা আপনার কাজটা করে দেবে, মানে শুরু করে দেবে। তারপর হয়তো 2-3 মিনিট এক্সট্রা টাইম লাগলো, সেটা হয়তো ওরা নিজেদের থেকে কনসিডার করে করে দেবে। কিন্তু আপনি 5 মিনিট বন্ধ হওয়ার 5 মিনিট আগে পৌঁছেছেন বলে আপনার কাজটা হবে না, এরকম কিন্তু নয়। সেটা কোনো সরকারি অফিস হোক, কোনো ব্যাংক হোক, যেখানেই হোক, এটা কিন্তু সুন্দরভাবে কাজটা করে দেয়। এটা কিন্তু দারুণ বিষয়। যাই হোক, তো আমরা মোটামুটি গেছি এবং গিয়ে দেখছি মোটামুটি ভিড় রয়েছে এবং আমরা ওখান থেকে টোকেন নিই এবং আমরা ওয়েট করি। ভাবি যে এখানে মোটামুটি 1 ঘন্টা তো লেগে যাবে, কিন্তু 45 মিনিটের মধ্যে আমাদের পুরো কাজটা হয়ে যায়, মানে টোকেন কল করে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তো কাজ হয়ে গেল। এবার আমরা ভাবলাম, মানে বাড়িতে ফোন করছি যে বেবি ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার তো মা বলছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, তোরা চিন্তা করিস না, তোরা তোদের পুরো কাজকর্ম করে আয়, যদি তোদের অন্য কোথাও যাওয়ার থাকে সেখানে গিয়ে ঠিক আয়, কোনো প্রবলেম নেই, আমি ওকে রেখেছি, ও কোনো সমস্যা হচ্ছে না। আর আমার মা ভীষণ ভালো বাচ্চা ম্যানেজ করতে পারে, তো আমরা তো একদম যাকে বলে নিশ্চিন্তে বেরিয়েছি। এবার আমরা ভাবলাম যে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, যেহেতু আমার বাড়ি থেকে স্যাক্রামেন্টো অনেকটাই দূরে, আমি এর আগেও স্যাক্রামেন্টো গেছি, কিন্তু সেটাও একটা কাজে গেছিলাম। আর একবার ট্রেন ধরতে গেছিলাম, ওখান থেকে অ্যামট্রাকের একটা ট্রেন করে আমাদের, বাস করে আমাদের লেক তাহো যাওয়ার ছিল, তো সেই জন্য গেছিলাম। তো কিন্তু সেইভাবে স্যাক্রামেন্টোটা আমার কখনো ঘোরা হয়নি। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টাটা এখানে আরও টাইম কাটানো যেতেই পারে, যেহেতু বেবিও ঠিক আছে, কাজটাও অনেক যে টাইমে ভেবেছিলাম সেই টাইমের আগেই হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, আমরা একটুখানি ঘুরে দেখি।
এবার আশপাশটা ঘুরছি এবং ঘুরতে ঘুরতে তারপর আমার হাজব্যান্ড বললো যে চলো ডাউন টাউন এরিয়াটায় যাই। তো ডাউন টাউনেও আমরা গেলাম, ঘুরলাম। ওখানে একটা মানে খুব পুরনো পুরনো কিছু দোকানপাট রয়েছে, সেখানে একটা খুব বিখ্যাত স্যান্ডউইচের শপ রয়েছে, আমরা সেখান থেকে স্যান্ডউইচ খেলাম। তো তারপরে আমরা একটু ঘুরে টুরে ভাবলাম যে আরেকটু মানে মানে ওই জায়গাটা এতটাই সুন্দর না, একটা ভ্যালি মতো জায়গা রয়েছে এবং সেখানে প্রচুর গাছ ঠাছ রয়েছে এবং ওই জায়গাটা একটা মানে স্যাক্রামেন্টোতে একটা খুব ভালো রেল রোড মিউজিয়াম রয়েছে। তো সেই মিউজিয়ামটা আমরা যাই দেখি এবং সেখান থেকে আরেকটু দূরে দেখাচ্ছিল যে একটা খুব ভালো বেকারি রয়েছে, খুব নামকরা বেকারি এবং খুব পুরনো, সব থেকে বড় কথা ফ্যামিলি ওন্ড, মানে একটা ফ্যামিলি মানে জেনারেশন বাই জেনারেশন ওই বেকারি ইউনিটটা চালায় এবং সেখানে খুব ভালো ভালো পেস্ট্রি পাওয়া যায়, পেস্ট্রি আরও যেরকম বেকারি আইটেমস থাকে সেগুলো পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, এখান থেকে আরও প্রায় 7-8 মিনিটের মতো ড্রাইভ হবে, তো চলো আমরা যাই, বাড়ির জন্য নিয়ে যাই। এবং সত্যি কথা বলতে কি, যারা মানে সদ্য সদ্য মা হয় তাদের আপনারা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন, তারা তো একদম মানে বেবি কনফাইন জীবন হয়ে যায় তাদের। এবার তারা যদি একটু ঘোরাটোরার সুযোগ পায়, এমনিতেই সকলেরই ঘুরতে ভালোই লাগে, ঘুরতে কার না ভালো লাগে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, একটু সময় পাওয়া গেছে তো ঠিক আছে চলো যাওয়া যাক। এবার অন্য সময় হলে হয়তো আমি যেতাম না বা হয়তো বলতাম যে না ঠিক আছে চলো বাড়ি চলে যাই, কিন্তু ভাবলাম যে ঠিক আছে অনেক দিন পরে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। তার মধ্যে পুরো প্রেগনেন্সি টাইমটা যা হোক এখানে মানে খুব বেশি তো আর ঘোরাঘুরি করা হয় না, মোটামুটি আর কি হালকা হালকা ফুলকা এক্সারসাইজ, একটু ঘোরাফেরা ঠিক আছে। তো ভাবলাম যে ঠিক আছে যাই, বেশ অনেক দিন পরে একটা ঘোরার সুযোগ পাচ্ছি তো যাই। আর খুব বেশি দূরেও না ওখান থেকে। তো আমরা ড্রাইভ করা শুরু করলাম এবং যেখানটা দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি দুপাশে শুধু মানে পাইন গাছ রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, ম্যাপেল ট্রি রয়েছে, মানে অদ্ভুত জায়গাটা। আর সেম আমাদের এখানে, আমি যেখানে থেকে সেখানেও রয়েছে, কিন্তু ওই রাস্তাটা না মানে আমাদের দিকের রাস্তাটায় প্রচুর গাড়ি ঘোড়া চলে, যা হয় আর কি মেন রোড, কিন্তু ওই রাস্তাটা বেশ নিরিবিলি আর কি, সব খুব কম একটা দুটো করে, হয়তো অনেকক্ষণ পর পর একটা দুটো করে গাড়ি আসছে এরকম। তো মানে ড্রাইভ করার জন্য দারুণ, একদম মানে পোস্ট কার্ডের মতো সুন্দর, এত সুন্দর লাগছে। এবার আমরা যাচ্ছি এইবারে আমরা যখন ওখানে ড্রাইভ করে গিয়ে পৌঁছলাম, দেখলাম একটা ছোট্ট শপিং সেন্টার, যেখানে একটা স্যালো আছে, একটা ছোট্ট গ্রসারি শপ মতো রয়েছে, আর একটা এই বেকারির শপ রয়েছে, একটা নেল শপ রয়েছে, আর একটা মানে ওই জুস কাউন্টার টাইপের একটা দোকান রয়েছে। ব্যাস এটুকুই, আর কিচ্ছু নেই জায়গাটায়। এবার আমরা কারটা পার্ক করে, ডেডিকেটেড জায়গায় পার্ক করে আমরা যখন দোকানটার সামনে এসছি, দেখি দোকানটা বন্ধ হয়ে গেছে। এবার আমার দেখে না খুব মানে খুব অদ্ভুতও লাগলো বা খুব খারাপও লাগলো। প্রথম কথা হচ্ছে আমরা ওখান থেকে ড্রাইভ করে এলাম এই বেকারি শপটায় কোনো কিছু খাবো বলে বা কিনবো বলে, প্রথম কথা হচ্ছে সেটা বন্ধ। আর দ্বিতীয় যেটা আমার বাজে লাগলো, খারাপ লেগেছে আর কি, বাজে লাগা বলবো না, খারাপ লাগাই বলবো, সেটা হচ্ছে যে আমি যখন মোবাইলে চেক করলাম তখন কিন্তু দেখাচ্ছিল যে ওটা 4টে অবধি খোলা থাকে, আর তখন বাজে 2:30। তাই ভাবলাম এত তাড়াতাড়ি কি করে বন্ধ হয়ে গেল। এবার কিছু করার নেই, এবার আমরা ওই যেখানে জুস বিক্রি হয়, যে দোকানটা মানে একটা জুস কাউন্টার মতো ছিল দোকান আর কি, সেখানে আমরা যাই। তো সেখান থেকে আমরা দুজনে দুটো জুস অর্ডার করি। এবার জুসটা খেতে খেতে না মানে আমার হাজব্যান্ড, ওই যে ভদ্রলোক, ওটাও আর কি ছোট একটা ফ্যামিলি, কোনো একজন ভদ্রলোক চালায় ফ্যামিলি, ওটাও ফ্যামিলি ওন্ড একটা দোকান। তো বলছে যে জিজ্ঞেস করছে যে এই দোকানটা তো 4টে অবধি খোলা থাকে নেটে দেখাচ্ছে, তো এটা বন্ধ হয়ে গেল কি করে। তো তখন ওই ভদ্রলোক বলছে যে অ্যাকচুয়ালি মানে এই দোকানটা ভীষণই পুরনো, আর একদম মানে কনস্ট্রাকশনটাও পুরনো আমলে, দেখেই বোঝা যাচ্ছে। তো বলছে যে একজন বয়স্কা ভদ্রমহিলা চালান, তো মানে তার হচ্ছে মানে দোকানটা যেহেতু অনেক দিনের পুরনো, আর খুব উনি নিজে হাতে, উনি আর ওনার মেয়ে দুজনে নিজে হাতে সব পেস্ট্রিগুলো বানায় আজও, এবং নিজস্ব ওভেন রয়েছে, সেই ওভেনে বানায়, এবং সেটা না খুব বেশি সংখ্যক উনি বানায় না। এবার যেদিন সব কিছু সময়ের আগে সেল হয়ে যায় তো সেদিন উনি বন্ধ করে দেয় তাড়াতাড়ি, কারণ দোকান খুলে রাখার তো কোনো মানে নেই, খুলে রাখলে কাস্টমার আসবে। এবার যদি দোকানে কোনো জিনিসই না থাকে তো বেচবে কি, তো সেই জন্য নাকি উনি মানে, আর এখন যেহেতু মানে ওনারই খুব বয়স, ওনার মেয়েরও বয়স হয়ে গেছে, তো ওনারা সেই জন্য খুব বেশি বানাতে পারে না, লিমিটেড সংখ্যক আইটেমই বানানো হয় এবং সেটা খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, একদিন মানে 1:30-2টোর মধ্যেও সেল হয়ে যায়, তো ওনারা বন্ধ করে দিয়ে চলে যায়। তো বলছে এই বন্ধ করে চলে গেল।
তো আমাদের তো একটু মন খারাপ হয়ে গেল যে এলাম, এত নাম শুনেছি, জাস্ট বন্ধ হয়ে গেল। তো ভাবলাম ঠিক আছে। তো তখন ওই যে ভদ্রলোকের দোকানে আমরা জুস খেলাম, তো তিনি বলছেন যেখান থেকে আরেকটু এগিয়ে যান, ওখানে একটা জনপদ রয়েছে, ছোট একটা জনপদ। বলছে সেখানে আর একজন আছে, এরকম একটা দোকানের নাম বলে দিল, বলল এই দোকানে তোমরা পেয়ে যাবে। আর ওটাও একটা মানে ছোট ফ্যামিলি ওন বিজনেস। বলছে ওরা আবার এই সকালে ওই 10টা থেকে মোটামুটি খোলে, আর এরকম 5টা অবধি মোটামুটি খোলা থাকে। বলছে তোমরা যাও, পেয়ে যাবে। ওনারাও কিন্তু খুব ভালো বেকারি আইটেম ওনাদের দোকানেও পাওয়া যায়, ওনারাও নিজেরাই সব কিছু বানায়, মানে সেই অর্থে কমার্শিয়াল নয়। যাই হোক, তো আমরা শুনলাম, তো ভাবলাম এতদূর যখন এলাম, আমার জায়গাটা খুব সুন্দর। আর আমি বললাম এর আগে আমার স্যাক্রামেন্টো সেইভাবে ঘোরা হয়নি, আমি প্রত্যেকবারই কোনো না কোনো কাজে গেছি, অথবা ট্রানজিটের জন্য আমাকে স্যাক্রামেন্টো দিয়ে হয়তো আমি বাসে করে কোথাও গেছি বা ট্রেনে করে কোথাও গেছি এরকম। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, বলছে যখন চলেই, যেখান থেকে আর বেশি ডিস্টেন্স নয়, 7-8 মিনিটই ড্রাইভ ম্যাক্সিমাম। তো আমরা ওই জায়গাটা টুকটাক ঘুরে আবার এগোচ্ছি, এবং যত আমরা এগোচ্ছি একটা আমরা বুঝতে পারছি একটা গ্রামের দিকে আমরা যাচ্ছি। ঠিক আছে, এবার এই যে গ্রামের দিকে যে যাচ্ছি, মানে যত আমরা গ্রামের দিকে ভিতরের দিকে ঢুকছি, মানে এমনিতে আপনি যদি স্যাক্রামেন্টো আসেন আপনি কিন্তু বড় বড় বিল্ডিং দেখতে পাবেন, যেহেতু ক্যাপিটাল, বুঝতেই পারছি সেখানে প্রচুর প্রচুর অফিস রয়েছে, একদম স্কাই স্ক্যাপার্স রয়েছে, সব কিছুই রয়েছে। কিন্তু এর এর থেকে একটু আউটস্কার্টে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার দৃশ্যটা অনেক চেঞ্জ হয়ে যাবে। অত বড় বড় বিল্ডিং নেই, ইভেন আমিও যেখানে থাকি সেখানেও কিন্তু ওরকম কোনো বড় বড় বিল্ডিংস কিছু নেই। হাইয়েস্ট আছে 3rd কি 4th অবধি ফ্লোর। তো আর আমরা যেখানে মানে ওই স্যাক্রামেন্টো থেকে আমরা ওখানে যেখানে যাচ্ছিলাম, সেখানেই তো আরোই ছোট ছোট বাড়িঘর এবং খুব ফাঁকা ফাঁকা, আরও ফাঁকা ফাঁকা গেছি। এবার যাওয়ার পরে দেখছি যে একটা ভীষণ পুরনো আমলের, মানে আমরা তো ম্যাপটা তো মোবাইলে চালু ছিল, তো সেই ম্যাপ ধরেই আমরা যাচ্ছি। তো গিয়ে যেখানে আমরা পৌঁছলাম, তো সেখানে দেখছি যে মানে ইট আর কাঠ দিয়ে কনস্ট্রাকশনটা পুরো তৈরি করা, এবং প্রচণ্ড পুরনো, এবং একটা বিশাল জায়গা জুড়ে, মানে সেখানে একটা নয়, প্রায় 8-9টা দোকান হয়তো করা যাবে। এখানকার শোরুমগুলো যেরকম বড় বড় হয়, তো সেই বড় বড় শোরুম ওখানে 8-9টা ধরে যাবে। তো তার মধ্যে বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, আর কিছু মানে জাস্ট হয়তো ওখানে এই মুহূর্তে কোনো শপ লিজ করেনি, তো সেই জন্য ফাঁকাই রয়েছে। আর একটাই ওই শপ রয়েছে যেখানে ওই একজন খুবই বয়স্কা এবং বয়স্ক দম্পতি তারা বসে রয়েছে, এবং 2-3টে দেখলাম ছোট ছোট মেয়েরা এলো, তারা হয়তো ম্যাক্সিমাম স্কুলে পড়ে, সেরকমই এজ হবে। তো ওরাও কিছু কিনে টিনে, এখানে সিনামন বান খুব চলে, আমেরিকার সিনামন বান খেতে মানুষ ভীষণ পছন্দ করে, আর ওই দোকানে স্পেশালি এই সিনামনটা খুব ভালো বিক্রি হয়। তো আমরা দেখলাম ওরাও সব এগুলোই অর্ডার নিয়ে চলে গেল, এবং সত্যি দেখতে পেলাম যে ছোট ছোট ঝুড়ি করে, বাকেট করে করে এরকম খুব লিমিটেড আইটেমই রাখা রয়েছে, তার মধ্যে অনেকগুলো ফুরিয়েও গেছে, আউট অফ স্টক হয়ে গেছে। তো আমরা ওখানকার যে স্পেশাল যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি একটা একটা খেলাম, এবং তারপরে আরও 2-4টে আমরা প্যাক করে নিলাম বাড়ির জন্য। এবার আসল কথাটা এখান থেকে এবার শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন ওই জায়গায় পৌঁছলাম, তখন না আমার জায়গাটাকে দেখে, দেখুন আমি এই ভৌতিক ঘটনা আমি আজকে নতুন তো বলছি না, বেশ অনেক দিনই হয়ে গেল আমি বলছি, এবং আমি নিজেও এরকম অনেক জায়গায় গেছি যে জায়গাগুলো অনেক পুরনো, বা যে জায়গায় হয়তো কোনো হিস্ট্রি ছিল, আমার সব জায়গায় যেতে ভালোও লাগে। এবার আমি যে মুহূর্তে ওই বিল্ডিংটায় ঢুকি, মানে প্রচণ্ড পুরনো বিল্ডিংটা, এবং আমার না ঢোকার পরেই কীরকম একটা অদ্ভুত মনে হলো যে আজ থেকে 100 বছর আগে, মানে ওই বিল্ডিংটা হচ্ছে প্রায় 120 বছরের পুরনো। ঠিক আছে, 120 বছর হয়ে গেছে বিল্ডিংটার। তা আমি ভাবছি যে এই এই জায়গাটা কীরকম ছিল 120 বছর আগে, 120 বছর আগে পুরো পরিবেশটা কীরকম ছিল। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ধরনের পুরনো পুরনো যত বিল্ডিং আছে না, সেই বিল্ডিংয়ে না আমেরিকায় আমি বিশেষত দেখেছি, মানে 1-2টো করে ফলক লাগানো থাকে যে কোন সালে বিল্ডিংটা তৈরি হয়েছে, সেই বিল্ডিংয়ের কী কী ছিল, মানে যে সময় তৈরি হয়েছিল সে সময় সেখানে কী কী ছিল, কোন কোন জিনিসপত্র ছিল। যেমন ধরুন আমাদের এখানে একটা জায়গা রয়েছে ওয়ালনাট ক্রিক, তো সেখানে আগে একটা গ্রামার স্কুল ছিল, ইংলিশ গ্রামারের স্কুল ছিল, বিশাল বড় স্কুল।
ভাবুন, একটা স্কুল, একটা বিশাল বিল্ডিং, যেখানে শুধুমাত্র ছেলে মেয়েদেরকে ইংলিশ গ্রামার শেখানো হতো, তাকে গ্রামার স্কুলই বলা হতো। তো সেই বিল্ডিংটা আজও রয়েছে, এবং সেই বিল্ডিংটা এখন কমার্শিয়াল হয়ে গেছে, সেখানে একটা খুব নামকরা শোরুম হয়ে গেছে। কিন্তু বিল্ডিংটা সেম আছে, এবং সেই ফলকগুলো কিন্তু এখনও আছে। ইভেন যেটা আমি দেখেছি এখানে খুব কমন, সেটা হচ্ছে যে হয়তো সেই বিল্ডিংটা কোনো কমার্শিয়াল কোনো একটা কোম্পানি, বড় কোম্পানি নিয়েছে, কিন্তু ওই বিল্ডিংয়েরটা যখন ছিল, সেখানকার ছবিগুলো না ওরা খুব সযত্নে রেখে দেয়, যে হ্যাঁ এই বিল্ডিংটা আগে এই গ্রামার স্কুল ছিল বা কোনো চার্চ ছিল। তো সেই ছবিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা রেখে দেয়, মানে একটা হিস্ট্রিকে প্রিজার্ভ করার উদ্দেশ্যেই বলুন বা সেটাকে সম্মান জানিয়েই বলুন, সেটা রাখা থাকে। এবার ওখানে আমি যখন যাই, তো ওখানে আমি দেখলাম বেশ কিছু ছবি রয়েছে, এবং তার মধ্যে একটা ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, এবং একটা দুটো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল, আর বাকি কিছু ছবি হ্যান্ড পেন্টিং, এবং সেটাও সেই সময়কার করা। মানে সেই ছবিটাও যে হ্যান্ড পেন্টিং করেছিল, সেটাও প্রায় ধরুন 100 বছর আগের হবে, মানে ওখানে সালটাও মেনশন করা থাকে। এবং দেখে না আমার কীরকম একটা অদ্ভুত ফিলিংস এলো, আমি কেন জানি না। এবং আমি ছবিতে যেটা দেখলাম, যে ওই জায়গাটা তখন ন্যাচারালি আরও ফাঁকা ফাঁকা ছিল, এবং আরও বেশি গাছ ছিল, পাহাড়ি ভ্যালি। তো আমার না হঠাৎ করেই মনে হলো যে এই জায়গাটার প্রতি আমার একটা অদ্ভুত, যেন আমি একটা টান অনুভব করছি। কারণ আমার কেন জানি না মনে হতে থাকে যে এই জায়গাটা, তার মানে কি, মানে আমার না জায়গাটা সম্পর্কে ভাবতে খুব ইচ্ছে করে, যে এরকম এটা জায়গাটা কীরকম ছিল, পরিবেশটা কীরকম ছিল। মানে এখন যেমন কোনো একটা মানে শোরুমে ঢুকলেই বেশ ডিজিটাল বোর্ড দেখতে পাই, মানুষজনের এখন বিলিং হয় কম্পিউটারে, বিলিং মেশিনে হচ্ছে। আমি ভাবছিলাম যে যখন অত বছর আগে, যখন এখানে, মানে ওটাও অ্যাকচুয়ালি একটা, তখন অত বছর আগেও একটা ওরকম শপিং সেন্টার মতোই ছিল, এবং সেখানে বড় বড় এরকম দুর্গ টাইপের ছিল, পুরনো পুরনো বিল্ডিং ছিল। তো আমি ভাবছি যে তখনকার পরিবেশটা না জানি কত সুন্দর ছিল, আরও হয়তো সিরিন ছিল, আরও হয়তো অন্যরকম ছিল সব কিছু। এবং আমরা যে বেকারি আইটেমটা অর্ডার করি, আমরা ওখানটায় বসে, ওখানে বাইরে একটা আউটডোর সিটিং এরিয়া ছিল, এবং সেখানে আমি আর আমার হাজব্যান্ড ছিল, আর সেখানে কেউ ছিল না। জায়গাটা ছোট, আর মোটামুটি বেশিরভাগ লোকজন ওখানকার লোকালি, তো তারা হয়তো এক দুজন করে আসছে, একটা দুটো করে জিনিস নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এবার আমরা ওখানে খাচ্ছি, তো আমরা এর আগে কফি খেয়েছিলাম তো, বাট ওটা এত ভালো লাগছিল খেতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবলাম আর একটা কফি অর্ডার করা যাক। তো যেহেতু ওনাদের একটু বয়স হয়ে গেছে, তো ওনারা একটু মানে স্লো কাজ করে, তো ফাস্ট কাজ করতে পারে না, স্বাভাবিকভাবেই হাত ফাত কাঁপছে। তো ওনারা বললেন যে হ্যাঁ কফি আমরা দিতে পারবো, কিন্তু আমাদের একটু সময় লাগবে। আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি টাইম নিন। তো উনি তো মানে ভীষণ খুশি হলেন। তো তখন ওই ভদ্রমহিলা যিনি, তিনি বলছেন যে আজকালকার নিউ জেনারেশনে মানুষের মধ্যে ধৈর্যটা খুব কমে গেছে, কেউ ওয়েট করতে চায় না, তোমরা ওয়েট করলে। তো তখন উনি বলছেন, উনারা মানে ইট উইল বি অন আস, উনি আর কি পয়সা নেবে না। তো আমরা বললাম না না, পয়সা নেবেন না কেন, এটা তো হতে পারে না, আপনি যা আপনার আর কি, যা এটার জন্য ফি আছে, আপনি যে প্রাইস, সেই প্রাইসটা আপনি অ্যাড করবেন। তো উনি হাত ধরে বললেন না না না, এরকম হবে না, বলে উনি শুধুমাত্র আমরা যেগুলো কিনেছিলাম এবং যে দুটো জিনিস খেয়েছিলাম তার একটা বিল দিলেন উনি। আর যেখানে বলে রাখি, উনি যেটা আমাদেরকে খেতে দিয়েছিলেন, যে সিনেমানটা অদ্ভুত সুন্দর খেতে, মানে অত ভালো সিনেমান বান আমি এর আগে কোনোদিন খাইনি। তো খুব ভালো লাগলো, এবং আমরা দেখলাম যে উনি বারবার বলছেন, এবার বেশি বললে উনি অনেক, মানে আমাদের মায়েদের বয়সে, আমাদের মায়েদের থেকেও বেশি এজ হবে ওনার। তাই ভাবলাম যে ঠিক আছে থাক, আর বেশি বলার দরকার নেই, মানে এরপরে বেশি বলা মানে ওটা ওনাকে ডিসরেসপেক্ট করা হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা বললাম ঠিক আছে। তো উনি বললেন যে ওনাদের 10 মিনিট মতো টাইম লাগবে। এবার 10 মিনিট আমি ভাবলাম যে একটুখানি ঘুরি, একটু ছবি টবি তুলি। এবার সেই সময় আমার হাজব্যান্ডের একটা কল আসে। এবার মানে অ্যাকচুয়ালি দুজনেই ভাবছিলাম যে ওই জায়গাটা একটুখানি ঘুরে ঘুরে দেখবো, আর ওই যে যে বিল্ডিংটার মধ্যে আমরা ঢুকেছিলাম, সেই বিল্ডিংটা দোতলা বিল্ডিং, আর প্রচণ্ড বড় বড়, মানে বিশাল বড় বড় শোরুমের জন্য জায়গা করা রয়েছে। এবং ওই বিল্ডিংটা ঠিক পিছন দিয়ে একটা ভ্যালি মতো, মানে একটা পাহাড়ি ভ্যালির উপরে ওই বিল্ডিংটা, ঠিক আছে, এটা বিশাল পুরনো যেটার কথা আমি বলছি। এবং ওটার পিছন দিয়ে গেলে আর কিছু নেই, কিছু নেই বলতে আমি বোঝাতে চাইছি, এটা পাহাড়ি ভ্যালি একদম নিচের দিকে নেমে গেছে। তো আমি ভাবলাম যে জায়গাটা একটু ছবি টবি তুলবো। তো
তো সেই মুহূর্তে আমার হাজব্যান্ডের যেহেতু একটা অফিসিয়াল কল চলে আসে, তো ও সেই কলে ব্যস্ত হয়ে পড়ে। এবার বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি বসো, আমি জায়গাটা একটু ঘুরে দেখছি, কারণ ওরা 10 মিনিট লাগবে কফি দিতে। তো আমি হাতে ফোনটা নিই, ফোন নিয়ে আমি বেরিয়ে পড়ি। এবং ফোন নিয়ে যখন আমি এদিক ওদিক ঘুরে দেখছি, দেখতে দেখতে না আমার অদ্ভুত রকমের একটা মানে তন্দ্রা মতো একটা মনে চলে আসছিল। মানে একটা অদ্ভুত একটা ফিলিংসও আসছিল। আমার খালি মনে হচ্ছিল যে এই জায়গাটা আমাকে ভীষণ রকমভাবে টানছে, বা আমার মনে হচ্ছিল যে এই জায়গাটার মধ্যে একটা এমন কিছু আছে যেটা আমাকে ভিতর থেকে যেন মনে হচ্ছে আরও ওই জায়গাটার প্রতি আকর্ষণ তৈরি করছে আমার মধ্যে। এবং সত্যি সত্যি আমি কিন্তু ওই জায়গাটার প্রতি প্রচণ্ড একটা প্রবল আকর্ষণ আমি সত্যিই ফিল করছিলাম। এইবারে আমি না হাঁটতে মানে অনেকটা বেশ ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছি। আর এখানে আমি বলে রাখি, ওই বিল্ডিংয়ের মানে একটা জায়গা, তার পাশে আর একটা জায়গা, তার পাশে আর একটা জায়গা, এরকম করে আর কি জায়গাগুলো ভাগ করা। আর যেহেতু পুরোনো দিনের বিল্ডিং, তো মানে বিশাল বড় বড় গম্বুজের মতো থাম রয়েছে, পাশ দিয়ে একটা আবার স্টেয়ার উঠে গেছে, উঠে গিয়ে দোতলায় রয়েছে, এবং দোতলায় না মানে বেশ বড় বড় জানলা মতো করা রয়েছে। এবার সত্যি কথা বলতে কি, আমি মানে জেনারেলি নতুন জায়গায় গিয়ে বা কোনো একটা জায়গা ধরুন আমি এক্সপ্লোর করছি, সেটা ধরুন সে অর্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, সেখানে কিন্তু আমি এত বেশি এদিক ওদিক ঘোরাফেরা, নিজে থেকে এদিক ওদিক যাওয়া, সেটা আমি খুব একটা করি না। কিন্তু ওই যে বললাম, ওই জায়গাটা যাওয়া থেকে যখন থেকে আমি দেখলাম আমি জায়গাটায় পা রাখলাম, তখন থেকে জায়গাটার প্রতি আমার একটা অদ্ভুত কিউরিয়াসিটি কাজ করছিল। কেন কাজ করছিল আমি সত্যি নিজেও জানি না। এবারে আমি দেখছি দু একটা করে ছবি তুলে আমি ভাবলাম একটু ওপরটা যাই, ওপর থেকে মানে ভ্যালিটা আরও সুন্দর লাগবে, একটা বেশ ভালো ছবি আমি তুলতে পারবো। এবার আমি যাচ্ছি, তো যেতে আমার মানে আমি যত ভিতরের দিক দিয়ে যাচ্ছি, যেহেতু অনেক পুরোনো দিনের বিল্ডিং, আর ওগুলো না খুব মোটা হয়, মানে বাইরে যতই সানলাইট থাকুক না কেন, আপনি যদি ভিতরে থাকেন, এমনিই ঠান্ডার জায়গা, আরও বেশি ঠান্ডা লাগে এবং মনে হয় যেন সানলাইট ভিতরে ঢুকছেই না। তো সেই জন্য ওখানে কি করতো, মানে উপরের যে জায়গাটা রয়েছে সেখানে বড় বড় জানলা করা রয়েছে যাতে সানলাইটটা ঢোকে। তো আমি ভাবলাম যে নিচটা এরকম অন্ধকার লাগছে, তো উপরটা গিয়ে দেখি। এবার আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে আমি দেখি একটা ছেলে সিঁড়ি থেকে নামছে। ছেলেটার বয়স হবে আনুমানিক 25-26 এরকম হবে। একটা ছেলে নামছে, এবং সিঁড়িটা এমনিতে খুবই চওড়া, কিন্তু দেখলাম ছেলেটা খুব মানে যাকে বলে খুব তাড়াহুড়োতে কেউ যদি সিঁড়ি দিয়ে ধপধপ করে নেমে উঠে বেরিয়ে চলে যায় যেরকম হবে, ঠিক সেরকমভাবেই ছেলেটা ওরকমভাবে নামলো। এবার আমি ভাবলাম যে উপরে তার মানে নিশ্চয়ই কোনো দোকানপাট আছে, যেহেতু পুরনো জায়গা, তো হতেই পারে ওখানে হয়তো কোনো শপ রয়েছে বা কিছু একটা সার্ভিসেস কিছু একটা হয়। তো আমি ভাবলাম যে গিয়ে দেখি কি আছে। তো আমি উপরে যখন উঠে গিয়ে দেখি যে ওখানে একটা পার্লার রয়েছে, আর তার সাথে ওখানে একটা ওই পেট স্টোর রয়েছে। কুকুর বিড়াল যারা বাড়িতে পোষেন, পেট যাদের আর কি আছে, তাদের খাবার দাবার, তাদের জিনিসপত্র বিক্রি হয়। এবার এছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো নয় বন্ধ রয়েছে দোকানগুলো, আদারওয়াইজ সেগুলো মানে কোনোটা হয়তো লিজ হয়নি, লিজের জন্য আবার একটা বড় করে লেখা রয়েছে ফর লিজ, কন্ট্যাক্ট দিস নাম্বার, এরকম। কিন্তু ওখানে ওই যে বড় বড় যে জানলাগুলো রয়েছে সেগুলো না মানে খুব সুন্দর লাগছিল দেখতে, মানে ওখান থেকে পুরো ভ্যালিটা ওপর থেকে দেখা যাচ্ছে। তো আমি একটু ওপরে যাই এবং গিয়ে একটা দুটো ছবি তুলি। এবার ছবি তোলার পরে আমি কিন্তু বুঝতে পারছি যে ইন দ্য মিন টাইম 10 মিনিট ওভার হয়ে গেছে। এবার আমি কিন্তু এমনিতে খুবই পাংচুয়াল। আমি যদি কোনো মানুষকেও বলি যে আমি এই টাইমে আসবো বা এই টাইমে আমি এটা করব, আমি কিন্তু সেটাই করার চেষ্টা করি, যদি না খুব বিশাল কোনো সমস্যা হয়ে যায়, এবং সেটা আমার হাজব্যান্ডও জানে। তো আমি মানে যখন আমি উপরের দিকে উঠছি তখন আমি ঘড়িতে দেখছি যে আর 3 মিনিট মতো বাকি 10 মিনিট হতে। তো আমি ভাবলাম যে আমি 3 মিনিটে জাস্ট ওপরটা দেখে একটা দুটো ছবি তুলে চলে আসবো। এবারে আমি না একবার ভাবলাম যে এবার আমি নিচে নেমে যাই, 10 মিনিট ওভার হয়ে গেছে, এবার কফিটা দিয়ে দেবে, কফিটা ঠান্ডা হয়ে যাবে, যেহেতু বাইরে যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা না থাকলেও হাওয়াটা খুব ঠান্ডা, ফলে সেটা কফিকে ঠান্ডা করে দেওয়ার জন্য এনাফ। এবার আমার তো ওখান থেকে নেমে আসার কথা ছিল, কিন্তু আমার না মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে ডাকলো, একদম আমার নাম ধরে ডাকলো। আমি পিছনটা ফিরলাম, দেখছি যথারীতি ওখানে কেউ নেই। যে দু একটা বললাম দোকান ছিল সেগুলোও বন্ধ,
আর ওই ছেলেটা হয়তো, যে ছেলেটি নেমে বেরিয়ে গেল, সে হয়তো খুব সম্ভব দোকানটা বন্ধ করে বেরিয়ে চলে গেল। পুরো ফাঁকা, কেউ নেই। এবার আমি না খুব, মানে যে কণ্ঠে আর কি ডাকটা আমি শুনলাম, সেটা অবভিয়াসলি আমার হাজব্যান্ডের ডাক নয়, মানে হাজব্যান্ডের গলার আওয়াজ নয়। তো আমি ভাবলাম যে কী হলো ব্যাপারটা, আমাকে কেউ ডাকলো মনে হলো। আবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মুহূর্তে আমি ফিল করতে পারি ওই ডাকটা খুব, মানে দেখুন, আপনাকে যদি একদম অজানা অচেনা কেউ নাম ধরে ডাকে, আপনি কিন্তু জাস্ট ভয়েসটা শুনেই বুঝতে পারবেন যে এটা আপনার কোনো চেনা ভয়েস নয়। না, আমার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে, আমার কেন জানি না মনে হলো, মানে এই যে ভয়েসটা আমি ডাকটা শুনলাম, সেটা খুব অচেনা নয়। মানে এই নাম আমাকে এর আগে কেউ ডেকেছে বা ডাকে, এরকম। এরপরে যেটা হলো, আমি না, মানে একটার পর একটা বিল্ডিংয়ের একটার পর একটা ঘরে ঢুকলাম, ঢুকছি বেরোচ্ছি, ঢুকছি বেরোচ্ছি, এবং আমি নিজেও জানি না আমি কী দেখার জন্য বা কী খোঁজার জন্য আমি ঢুকছিলাম বেরোচ্ছি। আমি নিজেও সত্যি কথা বলতে গিয়ে আমি এখন আপনাদেরকে বলতে পারবো না তো সেই সময় আমার মনে ঠিক কী কাজ করছিল। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে এখানে এমন কেউ আছে যার সাথে আমার দেখা করতে হবে, বা যার সাথে আমার কথা হবে, বা যে আমাকে চেনে বা আমি যাকে চিনি। তো এরকম করে যখন একটার পর একটা ঘরে ঢুকছি, এবং আমার মন একদিকে বলছে তুই কেন এখানে রয়েছিস, তোর তো নিচে চলে গিয়ে তুই কফি খা, তারপরে বেরিয়ে যা, তোর তো কাজ হয়ে গেছে, তোকে বাড়ি ফিরতে হবে। এবার দেখুন, আমি যখন একটা বিল্ডিংয়ের একটা ঘর আর একটা ঘরে ঢুকছি, পাশে একটা বিশাল বড় একটা ওপেন টেরেস মতো ছিল, সেখান থেকে আমি দেখছি, আমি ভাবছি যে এখান থেকে কি সুন্দর লাগছে। এবং আমি আমি জানি না কেন আমার মনে হচ্ছিল এই জায়গাটা খুব খুব চেনা। এটা মনসুর জায়গাটা আমার ভীষণ রকমভাবে চেনা। খালি মনে হচ্ছিল যে এই যে গাছটা রয়েছে, এই গাছটার উপর একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির একটা লম্বা চিমনি রয়েছে, সেই চিমনিটার পাশে একটা ম্যাপেল গাছ রয়েছে। আমি এরকম, জানি না কেন আমি এরকম ইম্যাজিন করছি, এবং ইম্যাজিন করতে করতে আমি দেখলাম ঠিক আমার পিছনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির বয়স হবে ওই ধরুন 18 থেকে 20-র মধ্যে, এবং মেয়েটি আমাকে দেখে হাসছে। এবং মেয়েটি একটা ব্ল্যাক আর রেডে একটা ড্রেস পরেছিল, একটা ফ্রক টাইপের ড্রেস পরেছিল, এবং মেয়েটার চুলগুলো, মানে ব্রাউন চুলগুলো একদম বিনুনির মতো করে বেঁধেছে, এবং মেয়েটা আমাকে দেখে হাসছে। এবার আমি যখন মেয়েটাকে দেখলাম, তখন না আমার যেন মনে হলো আমি একটু সম্বিত ফিরে পেলাম, এরকম টাইপের একটা আমার মনে হলো। তো আমি ভাবলাম যে আরে আমার তো অনেক দেরি হয়ে গেছে, আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমাকে ডাকাডাকি করছে, বা ও খুঁজছে হয়তো আমাকে, 10 মিনিট তো অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। এবার আমি যে মুহূর্তে, মানে মেয়েটাকে দেখলাম, মেয়েটা আমাকে দেখে হাসলো, আমি ওখান থেকে যখন মনে হলো আমি বেরোতে যাব, আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে আরে আমি বেরোবোটা কোথা দিয়ে, মানে আমি না জায়গা খুঁজে পাচ্ছি না। এবার দেখুন, মানে যাদের আর কি এরকম অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবে যে যখন একটা মানুষ একটা অদ্ভুত রকমের সিচুয়েশনে পড়ে না, তখন মানুষের চেনা জায়গাগুলো খুব অচেনা হয়ে যায়। আর ওই জায়গাটাতে তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। বাট তার সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো, ওই বিল্ডিংটা কিন্তু খুব বড় একটা বিল্ডিং, এবং খুব সিম্পল ডিজাইন। এমন নয় যে একেবারে গোলক ধাঁধা টাইপের কিছু, বা আপনি একবার একটা জায়গা দিয়ে ঢুকে গেলেন, বেরোচ্ছেন একদম অন্য জায়গা দিয়ে, সেরকম কিন্তু কিছু নয়। খুবই সিম্পল আর্কিটেকচার আর কি। এবার আমি বুঝতে পারছি না যে আমি একতলায় যাওয়ার সিঁড়িটা কোথায় ফেলে এলাম। আর আমার মনে আছে যথেষ্ট ভালো, সেটা হচ্ছে আমি কিন্তু, মানে বিল্ডিংটা বড় হলেও খুব বড় বড় এক একটা ঘর তো শোরুমের জন্য, যেহেতু ওটা কমার্শিয়াল প্লেস হিসেবে ইউজ হয়, তো বিশাল বড় বড় জায়গা রয়েছে। এবার সেখানের একটা সাইড দিয়ে সিঁড়ি চলে গেছে, এবং পরে যেটা আমি দেখি ভালো করে, সেটা হচ্ছে দুদিকে সিঁড়ি রয়েছে। মানে আমার কিন্তু সিঁড়িটা খুঁজে না পাওয়ার পিছনে খুব একটা কোনো বিশাল রিজনই নেই। তো আমি সিঁড়ি খুঁজে রাখলাম, আমি সিঁড়ি খুঁজে পাচ্ছি না। এবং আমার আর একটা মন আমাকে বলছে আরে তুই কোথায় যাচ্ছিস, তুই তো এখানে একটুক্ষণ থাক না, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর লাগছে। এবার দেখুন, আমি আমেরিকার মধ্যে এরকম হিস্টোরিক্যাল প্লেসে আরও অনেক গেছি, ঠিক আছে, এবং সেগুলো হয়তো দেখা যাবে সেগুলো আরও অনেক বড় জায়গা, সেখানে হয়তো আরও বেশি অনেক কিছু আগে ঘটেছিল। বা ইভেন এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হওয়া যে শিপ রয়েছে, সেই শিপগুলোও আমি দেখেছি। তো সেই শিপে অনেকে, মানে কি হয়, ট্যুরিস্টদেরকে কিছু কিছু বিশেষ দিনে এন্ট্রি দেয়। তো আমি সেরকমও দেখেছি। ফলে এরকম নয় যে আমি জীবনে এর আগে কোনোদিনও এরকম হিস্টোরিক প্লেসে যাইনি, এরকম কিন্তু একেবারেই নয়। বাট
ওখানে যাওয়ার পরে আমার না একটা অদ্ভুত রকমের ফিলিংস বারংবার হতে থাকে। এবং আমি যখন বুঝতে পারছি না, আমি তো ভাবলাম যেখানে তো একটা মেয়ে আছে, মেয়েটাকে তাহলে জিজ্ঞেস করি। এবার আমি না মেয়েটাকে খোঁজা শুরু করলাম, মানে আমি সিঁড়ি খোঁজা ছেড়ে দিয়ে আমি মেয়েটাকে খোঁজা শুরু করেছি। এবার আমি দেখতে পাচ্ছি যে মেয়েটা ঠিক আমার উল্টো দিকের যে ঘরটা রয়েছে, মানে বিল্ডিংয়ের যে উল্টো দিকে যে পোর্শনটা, সেখানটায় মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এবার আমি ঘুরে গিয়ে, মানে মাঝখানটা একটা কোর্টইয়ার্ড মতো, তো আমি ঘুরে গিয়ে মেয়েটাকে ডাকলাম। তো ডেকে আমি মেয়েটাকে জিজ্ঞেস করতে যাব, মেয়েটা না অদ্ভুত রকমভাবে আমাকে দেখে হাসে, মানে সে হাসিটা অন্য রকমের একটা হাসি। কিন্তু আমি বলবো না যে এটা খুব ভয়ঙ্কর হাসি বা মেয়েটার দাঁতগুলো বাজে ছিল, খিচিয়ে হাসলো বা চোখ লাল, সেরকম কিন্তু কিছু না, একদম নর্মাল একটা মেয়ে যেরকম হয় একদম সেরকম। কিন্তু মেয়েটার যেন কিরকম একটা অদ্ভুত রকমভাবে আমাকে দেখে হাসলো। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মেয়েটা কিরকমভাবে যেন সামনের দিকে এগিয়ে চলে গেল আমার চোখের সামনে, এবং আমি না ওর হাসিটা দেখে পুরো স্টিল ওখানে দাঁড়িয়ে গেছি। মানে আমি যে ওকে যেটা আমি জিজ্ঞেস করার জন্য ওর কাছে আমি গেছি, আমি সেটা ওকে জিজ্ঞেসই করতে পারিনি। এবং আমার সামনে দিয়ে, মানে মেয়েটার হাইট ধরুন হবে বেশ লম্বা, 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম হাইট মেয়েটার। আমার সামনে যখন মেয়েটা হেঁটে চলে যাচ্ছে, আমি দেখলাম মেয়েটা কিরকম যেন, মানে একটা লম্বা চওড়া মেয়ে সে যদি হেঁটে চলে যায়, সেটা তো অ্যাটলিস্ট ঠিকঠাক মতো দেখা যাবে। আমার কেন জানি না মনে হলো মেয়েটার হাইটটা কম হয়ে গেল, নাকি মেয়েটা আস্তে 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 হাওয়ার দিকে হাওয়ায় মিলিয়ে চলে গেল, নাকি মেয়েটা দৌড়ে কোথাও, দেখুন দৌড়ে গেলে তো সেটা আমি দেখতে পেতাম, কিন্তু মনে হলো যেন মেয়েটা হঠাৎ করে স্টেপ ডাউন করে কোথাও উধাও হয়ে গেল। মানে ওখানে ওইভাবে 2-3টে স্টেপ ছিল ঠিক, কিন্তু স্টেপ ডাউন করলে একবারে উধাও হয়ে যাবে এরকম কিন্তু নয়। আর আমি বারবার বলছি জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, আর পুরো ফাঁকা জায়গা, ওখানে আর কেউ নেই। মানে নিচের দিকের ওই বেকারি শপটায় হয়তো 2-3 জন করে আসছে, তারা হয়তো খাচ্ছে, বা ওখানে একটা বাইরে আউটডোর সিটিং এরিয়া রয়েছে, সেখানে হয়তো কেউ খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে। ওপরে কিন্তু কেউ আসছে না। এবার উপরে আমি ছিলাম আর ওই মেয়েটা ছিল। এবার মেয়েটাকে আমি চোখের সামনে হঠাৎ করে ওরকমভাবে গায়েব হয়ে যেতে দেখে না আমার সারা শরীরটা কেমন যেন গুলিয়ে উঠলো, অদ্ভুত রকমভাবে গুলিয়ে উঠলো। এবং তারপরে আমি না দেখতে পাচ্ছি যে পুরো বিল্ডিংটা, মানে দোতলার পুরো বিল্ডিংটা, মানে মনে হচ্ছে যেন আমার দিকে পুরো গিলে খেতে আসছে। মানে মনে হচ্ছে না আমার দিকেই বিল্ডিংয়ের প্রত্যেকটা দেওয়াল, যেটা ভাবার কোনো কারণ নেই, মনে হচ্ছে না আমার দিকে পুরো একদম তাক করে আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি হাজব্যান্ডকে ফোন করি। এবার যে মুহূর্তে আমি ফোনটা মানে বার করেছি ব্যাগ থেকে, আমি দেখছি ফোনে নেটওয়ার্ক নেই। বাট এখানে আমি বলে রাখি, আমরা ফোনে কিন্তু ইন্টারনেটে গুগল ম্যাপ দিয়েই কিন্তু ওখানে এসেছিলাম, এবং ওখানে আসার পরেও আমরা মোবাইল ফোন থেকে কিন্তু পেমেন্ট করেছিলাম। যদি সেটা মানে কানেকশান যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভবপর হতো না। এবার আমি ভাবছি যে একতলায় তো ছিল, দোতলায় তাহলে কেন নেই? ফলে আমি মানে এমনিও যে কল করব বা ইন্টারনেট কানেক্ট করে যে কল করব, তার দুটোর মধ্যে একটা জিনিসেরও সুযোগ আমার কাছে তখন নেই। এবং আমার বারবার খালি মনে হচ্ছে কেউ যেন আমাকে বলছে তুই এখানটা থেকে যা, তুই এখানটা একটুখানি দাঁড়া। এবার আবার গিয়ে আমি ওই সিঁড়ি খোঁজা, মানে আমি ভাবলাম যে ঠিক আছে সিঁড়িটা আমি হয়তো খুঁজে পাচ্ছি না, একটু চুপচাপ দাঁড়াই, আমি নিজেকে একটু শান্ত করি, কারণ আমার খুব ভয়ও লাগছিল যে কি ব্যাপার, দেরি হয়ে যাবে ফিরতে, অনেক এখানেই প্রচুর লেট হয়ে যাচ্ছে। এবার আমি চুপচাপ একটুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি যখন মানে জাস্ট টার্ন নিলাম, আমি স্পষ্ট বুঝতে পারলাম ওই মেয়েটা আমার পিছন দিয়ে জাস্ট পাস করে চলে গেল, জাস্ট পাস করে চলে গেল। কিন্তু আমি যখন ঘুরলাম আমি কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না। এবার বিশ্বাস করুন, আমি না ওই পজিশনে খুব বেশি যে ভয় পেয়েছিলাম তা কিন্তু নয়। মানে আমি এমন একজন ব্যক্তি যে এরকম যখন যখন সিচুয়েশান আমার জীবনে আসে, মানে বেশ যে কবার আর কি এসছে, খুব বেশি তো আর কোনো মানুষের জীবনে এরকম আসে না, তো তাও 3-4 বার যে মানে যতটুকুই আমার জীবনে এরকম কিছু সিচুয়েশান এসেছে যেখানে আমি বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে বা কিছু একটা এমন ঘটছে যেটা খুব একটা ন্যাচারাল নয়, সে সমস্ত সময় না আমি যতটা না ভয় পাই তার থেকেও বেশি আমি খুব কনসাস হয়ে যাই। আমি খুব মানে আমার যেন ইন্দ্রিয়গুলো আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। আমি বুঝতে পারছি যে মেয়েটা আমার পিছন দিয়ে পাস করলো। এবার আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি না। এই পজিশনে আমার যে একেবারেই কোনো ভৌতিক অ্যাঙ্গেল থেকে ভয় লাগেনি তা কিন্তু নয়, কারণ আমি বুঝতে পারছি মানে জায়গাটা কীরকম যেন একটা, দেখবেন কিছু একটা জায়গায় গেলে না, কিছু জায়গা যতই ফাঁকা ফাঁকা হোক
আপনি যদি একটা শপিং মলে ঢোকেন, একটু ফাঁকা ফাঁকা লাগে, তাহলে আপনার মনে হবে যে ঠিক আছে, একটু একটু ফাঁকা ফাঁকা জায়গাই বটে। কিন্তু কিছু জায়গা যদি এমন থাকে যেখানে যেটা হয়তো অনেক পুরনো, সেখানে হয়তো মানে কালের নিয়মে প্রচুর ঘটনা ঘটে গেছে, সেখানে এমন কিছু ঘটে গেছে যেগুলো হয়তো খুব বেদনাদায়ক ছিল, এবং সেই জায়গাগুলো না কীরকম দেখবেন একটা মানে সেই জায়গাটার অরাটা খুব ভারী থাকে, সেই জায়গাটার মধ্যে আপনি সেই বেদনাটাকে বা সেই বিটারনেসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উপরে ওঠার পরে কিছুটা সেরকমই লাগছিল, এবং আমি তখন ভাবি যে মেয়েটা তার মানে আমাকে ফলো করছে। এবার কি উদ্দেশ্যে ফলো করছে বা কেন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। এবার আমি না তখন কি করলাম, আমি আর সিঁড়ি খোঁজার চেষ্টা করছি না, আমি জাস্ট এমনি এমনি হেঁটে হেঁটে জায়গাটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবং আমি কি করেছি, মোবাইলের ক্যামেরাটাকে অন করে ভিডিও মোডটা অন করে দিচ্ছি, মানে আমি ভিডিও করছি। এবার ভিডিও করছি এবং ভিডিও করতে করতে আমি দেখলাম পিছন থেকে আমাকে ম্যাম বলে কেউ একজন ডাকলো, এবং আমি যখন টার্ন করি দেখি ওই মেয়েটা আমার থেকে ধরুন 6-7 ফুট দূরত্বে দাঁড়িয়ে রয়েছে, এবং আমি যখন টার্ন করলাম আমার কিন্তু মোবাইলে ভিডিওটা চলছে। তো দেখি ওই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে একদম পা দুটো জোড়া করে, এবং মেয়েটির হাতে একটা কাঠের ট্রে, এবং কাঠের ট্রের মধ্যে বেশ কিছু পেস্ট্রি বানানো, মানে ওই আমান ক্রসা ছিল, তার মধ্যে ওই বললাম সিনামন বান ছিল, আর একটা কিছু ছিল, সেটা কি ছিল আমি দেখতে পাইনি, মোটামুটি 3টে থেকে 4টে আইটেম এরকম একটা কাঠের ট্রের মধ্যে রয়েছে। এবং মেয়েটা নিজের ভাষা ইংলিশেই আর কি, ওদের যেরকম আমেরিকান অ্যাকসেন্ট হয় সেরকম অ্যাকসেন্টেই আমাকে বলছে যে আমার একটা ছোট্ট বেকারি আছে, আমি নিজেই সব কিছু করি, তো আপনি প্লিজ একটু ট্রাই করবেন, আমি এগুলো আজকে নতুন বানিয়েছি, আশা করি আপনার ভালো লাগবে, এবং এটা আমার তরফ থেকে একটা ট্রিট ধরে নিন, একটা ছোট্ট সুইট ট্রিট ধরে নিন, আপনি প্লিজ এগুলো একটু টেস্ট করে বলুন কেমন হয়েছে। এবার দেখুন, একটা নতুন জায়গায় আপনি এসেছেন, এবং মেয়েটির আদ্যপ্রান্ত মেয়েটি খুবই আর কি অদ্ভুত টাইপের মেয়েটির ব্যবহার। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মানে হঠাৎই এরকম আপনাকে যদি কেউ বেকারি আইটেম অফার করে, আপনার একটু অদ্ভুত কিন্তু লাগবেই। আর সত্যি বলতে কি, ওখানে ওই নিচে দোকানটা ছাড়া আর কোনো দোকানে মানে বেকারির আর কোনো দোকানই নেই। এবার ওইখানে আমি পুরো জায়গাটা 2 চক্কর ঘুরে ফেলেছি, আমি ওপরের কোনো বিল্ডিংয়ে কোনো দোকান, বেকারির দোকানই নেই, কোনো বেকারি বা পেস্ট্রি ক্যাফে কিছুই নেই, এবং মানে যে দোকানগুলো বন্ধ সেই দোকানগুলোর মধ্যেও কিন্তু কোনো এরকম ক্যাফে বা বেকারি শপই নেই। তাহলে মেয়েটা কোথা থেকে নিয়ে এলো? এটা আমার মনে প্রথম প্রশ্ন এলো। এবং আমি যে মুহূর্তে বুঝতে পারছি যেন মেয়েটা আবার আমাকে দেখে ওরকম একটা অদ্ভুত একটা ঠোঁটের একটা অদ্ভুত ভঙ্গিমায় আমাকে দেখে হাসছে, আমার না একটা খুব আনক্যানি ফিলিংস আসে, এবং আমি বুঝতে পারি যে যে করেই হোক আমাকে এই জায়গাটা থেকে এবার বেরোতে হবে, যেভাবেই হোক। এবার আমি তখন না মেয়েটার দিকে তাকাতে পারছি না, আমি তখন মেয়েটাকে বললাম যে, তো আমি তখন ভাবলাম যে মেয়েটাকে আমি খুব ভালোভাবেই বলি যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অফার, বাট আই কান্ট টেক অল দিস, মানে এরকম আমি বললাম। এবং বলে ঠলে আমি না মানে ওকে যখন কথাটা বলছি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অফার, এবং বাকি কথাটা যখন আমি ওকে বললাম, আমি না ওর দিকে তাকাতে না পেরে আমি মাটির দিকে তাকিয়ে কথাটা বলি, এবং বলে আমি সোজা একদম হাঁটা শুরু করে দিই। এবং আমি বুঝতে পারছি যে এখানে আমি এই জায়গাটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি, এবং এখানেই কোথাও সিঁড়িটা থাকবে, হয়তো আমি দেখতে পাচ্ছি না। এবার বুঝতেই পারছেন যে আরেকদিকে যেটা হয় যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে, আপনারা যারা এই ফেজটা দিয়ে গেছেন তারা আপনারা হয়তো খুব ভালো মতো জানবেন, সেটা হচ্ছে রাতে কিন্তু খুব একটা টানা ঘুম আপনার হয় না, হওয়া সম্ভব নয়। বাচ্চাকে খাওয়ানোর থেকে শুরু করে তার ডাইপার চেঞ্জ থেকে শুরু করে অনেক কারণে অনেকবারই রাতের বেলা আপনার কিন্তু ঘুম ভাঙে, ফলে একটা মানে ইন্টারাপ্টেড স্লিপ আপনার হচ্ছে। এবার সত্যি কথা বলতে কি, তখন আমার এত স্ট্রেস লাগছিল, কিন্তু আমি নিজেকে খুব অ্যাক্টিভ অ্যাওয়েক রাখার চেষ্টা করছি, কিন্তু আমার খুব মানে এবার শরীর খারাপ লাগছে রীতিমতো। আমি ভাবছি যে আমি কোনোভাবে এবার আমি নিচে নেমে যাই। তো আমি আবার এদিকে এটাও ভাবছি যে নিশ্চয়ই আমার হাজব্যান্ড আমাকে ফোন করছে, বা ও হয়তো, ওকে আমি বলে এসেছিলাম যে আমি এদিকে আসি, তাহলে ও কি আমাকে খুঁজে পাচ্ছে না? জায়গাটা তো এতটাও বড় নয়। এবার আমি না চারিদিকে বারবার তাকাচ্ছি, এবং অদ্ভুত একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, বিল্ডিংটা গোল একটা বিল্ডিং, ঠিক আছে,
মাঝখানটা ফাঁকা, ওটা কোর্টইয়ার্ড মতো। এবার আমি যেদিক দিয়েই আমি তাকাচ্ছি, আমি দেখছি মেয়েটা ওই হাতে ট্রে নিয়ে বেকারি আইটেম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধরুন আমি ইস্ট ইস্ট ফেস করে আমি তাকিয়ে আছি, দেখছি আর কি যে ওইদিকে সিঁড়িটা আছে কিনা। আমি সেখানে দেখছি মেয়েটা মানে একদম শটান দাঁড়িয়ে রয়েছে, একদম সোজা হয়ে হাতে ট্রে নিয়ে। এটা আমাকে দেখে অদ্ভুত রকমভাবে হাসছে। আবার আমি যখন ওকে দেখি ডিরেকশনটা চেঞ্জ করে যখন আমি সাউথের দিকে মুখ করে হাঁটা শুরু করেছি, তখন আমি দেখছি যে মেয়েটা সাউথের দিকে দাঁড়িয়ে রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে একটা মানুষ, ওই মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে এসে যদি ওকে ওর পজিশন চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু ওকে পুরো জায়গাটা ঘুরে আসতে হবে। এবং ও যেভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে প্রত্যেকটা আর কি ঘরগুলো রয়েছে বড় বড়, তো সেইখানে দরজার সামনেটাও এসে দাঁড়িয়ে পড়ছে। এবং সেইখানে যদি ওকে দাঁড়াতে হয়, মিনিমাম ওকে 7-8 মিনিট হাঁটতে হবে। এবার একটা মানুষের পক্ষে অত তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে সম্পূর্ণ 7-8 মিনিটের হাঁটাটাকে ক্রস করে উড়ে আসা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। হেঁটে তো সম্ভবই নয়, দৌড়েও সম্ভব নয়। এবং আরও যে বড় বিষয়টা, সেটা হচ্ছে মেয়েটা হেঁটে আসুক কি দৌড়ে আসুক, সেটা কিন্তু আমার সামনে দিয়েই আসার কথা ছিল। কারণ ও হাঁটুক বা দৌড়ুক সেটা আমি দেখতে পাবো, কিন্তু আমি হাঁটছি, আমি বনবন করে হেঁটে আমার ডিরেকশন চেঞ্জ করে আমি পাগলের মতো সিঁড়ি খুঁজছি, কিন্তু মেয়েটা এসে ঠিক সামনেই দাঁড়িয়ে পড়ছে, আমার সামনে এসে 6-7 ফুটের দূরত্বে এসে মেয়েটা ওরকম একটা কাঠের ট্রে করে বেকারি নিয়ে দাঁড়িয়ে পড়ছে। এটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত টাইপের লাগলো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমি না ওই জায়গায় নিজেকে কিন্তু একদম কি বলবো, একদম স্ট্রিক্ট রাখি যে আমি ভয় পাবো না। কারণ আমি যদি ভয় পেয়ে যাই, আমি যদি এখানে কি বলবো, আমি যদি ভয় কান্নাকাটি শুরু করে দিই বা চিৎকার চেঁচামেচি করি, তাহলে হয়তো আমারই ক্ষতি হবে, বা আমি হয়তো নিজের ব্যালেন্স রাখতে পারবো না, হয়তো আমি অজ্ঞান হয়ে যাবো, কিছু একটা এরকম ঘটনা ঘটতে পারে। তো আমি আরও বেশি করে কনসাস হয়ে যাই যে আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে, এবং আমি আরও ভালো করে খোঁজা শুরু করি। আর মনে মনে আমি ভগবান শ্রীকৃষ্ণজিকে খুব বিশ্বাস করি, আমি ওনাকে ডাকতে থাকি। এবং আমি মনে মনে একটা পজিটিভিটি রাখি যে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে পারবো, যাই হয়ে যাক না কেন। এবারে দেখছি মেয়েটা একটা কিছু বলছে, বিড়বিড় করে কিছু একটা মেয়েটা আমার পিছনে বলছে, এবং কী বলছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এমনভাবেই কথাগুলো বলছে, আমাকে উদ্দেশ্য করে বলছে সেটা আমি বুঝতে পারছি, বাট সেই মুহূর্তে নয়। ও এমন করে বলছিল যে সেটা বোঝা সম্ভবপর ছিল না, খুব জড়িয়ে কথা বলছিল। অথবা আমিও হয়তো হতে পারে যে সেই মেন্টাল কন্ডিশনে ছিলাম না যে ও কি বলছে সেটা আমি শুনবো। তো এইরকম করতে করতে আমি দেখছি যে একটা জায়গায় ফিতে মতো দেয়া রয়েছে, যেখানটা লেখা রয়েছে কষান বলে, ঠিক আছে। এবং ওটা হচ্ছে বিল্ডিংয়ের একটা একদম সম্পূর্ণ পিছনের দিকের একটা জায়গা, ওখানে কষান বলে লেখা রয়েছে। তো আমি ভাবলাম যে এখানে কষান বলে কেন লেখা রয়েছে, এবং 2-3টে ফিতে দিয়ে আর কি জায়গাটাকে যাতে কেউ ঢুকতে না পারে সেই জন্য আটকানো রয়েছে। এবং আমিও ফলে সেখানটা গেলাম না, কিন্তু আমি ভাবছি এখানটা এটা লেখা রয়েছে কেন। তো আমি যখন একটু উকি মেরে দেখছি, তখন দেখি যে ওই জায়গা থেকে বিল্ডিংয়ের একটু অংশ ভেঙে গেছে। তো সেই জন্য ওটাকে হয়তো সারানো হবে, তো সেই জন্য হয়তো যাতে কোনো মানুষ ওখানে ভুলবশত যাতে না যেতে পারে, সেই জন্যই হয়তো এটা দেয়া রয়েছে, যাতে কেউ ভুল করে ওখানে চলে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য। এবার আমি যখন ওটা দেখে ভাবলাম যে আচ্ছা আচ্ছা, আমি যখন উঠছিলাম তখন না আমি ওখানে ওরকম একটা হলুদ রঙের কষান বলে লেখা কিছু একটা আমি দেখেছিলাম, জাস্ট খুব ভালোভাবে দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমি চোখে দেখেছি এরকম একটা কিছু। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, তার আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন একটা এরকম কিছু ছিল, তার এর আশেপাশে কোথাও সিঁড়িটা হবে। এইবারে আমি যেটা দেখলাম, আমি যখন উল্টো দিক থেকে চলে এসে আবার যখন দেখি যেখানেই কোথাও সিঁড়ি হবে, যখন প্রচণ্ড ভালোভাবে খুঁজছি, তখন দেখি ওই ক্রসগুলো যেখানে দেওয়া রয়েছে, যেখানে কষান বলে লেখা রয়েছে, সেইটার ওপারে যেখানে কোনো মানুষ যাওয়ার কথা নয়, সেইখানটায় মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এবং অন্যান্যবার যেমন মেয়েটা আমাকে দেখে একটা অদ্ভুত রকমভাবে দৃষ্টিতে হাসছিল, এবার দেখি মেয়েটা ঠিক ওইভাবেই কিন্তু কাঠের ট্রে নিয়ে রয়েছে, ট্রের উপর ওই পেস্ট্রিগুলো রয়েছে, বেকারি আইটেমগুলো রয়েছে, এবং মেয়েটা না কাঁদছে এবং খুব কাঁদছে মেয়েটা। এবং এটা দেখে না আমার ভীষণ খারাপ লাগে।
আমি ভাবলাম যে মেয়েটা কাঁদছে কেন। হ্যাঁ, নিশ্চয়ই মানে মেয়েটার কোনো হয়তো কষ্ট আছে, বা হতে পারে হয়তো মেয়েটা অনেক কষ্ট করে বানিয়েছে, আমাকে হয়তো মেয়েটা বারবার বলছে। আমার নিজেরই আর কি নিজের প্রতি একটু খারাপ লাগে যে বাবা মেয়েটা আমাকে এতবার করে বলছিল, মেয়েটা তো টাকাও নেবে না বলছিল, আমি অন্তত একটা টেস্ট করতে পারতাম, বা ওর ভালো লাগার জন্য যদি আমি ওখান থেকে একটা বেকারি আইটেম নিয়েও নিতাম তাহলেও হয়তো মেয়েটার এতটা খারাপ লাগতো না। এবার আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো নেমেই যাচ্ছি, আমি নিশ্চয়ই এখান দিয়ে সিঁড়ি খুঁজে পেয়ে যাবো, আর আমি মেয়েটাকে তো জিজ্ঞেসই করতে পারছি না যেখানে সিঁড়ি কোথায়। তো আমি আমার সরল মনে আমি ভাবি যে ঠিক আছে, আমি মেয়েটার থেকে একটা যে কোনো একটা দুটো প্রোডাক্ট নিয়ে নেবো, যতই মেয়েটা বলুক পয়সা দিতে হবে না, আমি কিনে নেবো। আর মেয়েটাকে একবার জিজ্ঞেস করি যে আমাকে সিঁড়িটা একটু দেখিয়ে দিতে, আমি খুঁজে পাচ্ছি না। এবার এই জিনিসটা যখন আমি ভাবছিলাম, সত্যি কথা বলি আপনাদের, আমার মনে না দুটো জিনিস চলছিল। এক নম্বর হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম যে ওর থেকে একটা দুটো প্রোডাক্ট আমি কিনবো এবং আমি মেয়েটার থেকে সিঁড়িটা কোথায় ভালো করে দেখে নেবো এবং জেনে নেবো। কিন্তু আমার দ্বিতীয় মন আমাকে বলছে তুই যাস না, তুই এক্ষুনি সিঁড়িটা খুঁজে পেয়ে যাবি, তুই ওদিক বরাবর হেঁটে যা, তুই পেয়ে যাবি। এবার আমার মনে না দুটো জিনিসই কাজ করছে। এবার আমার মানে দেখুন, মানুষ ব্রেন দিয়ে চিন্তা করে, কিন্তু কাজ কিন্তু মানুষ মানে বলে না যে মানুষের মাথা চিন্তা করে, মাথা কিন্তু খুব ভালো ক্যালকুলেশন করতে পারে যে এটা ঠিক এটা ভুল, কিন্তু মানুষ সেটাই করে যেটা তার হৃদয় তাকে বলে। তো আমার মনটা না মেয়েটাকে দেখে, ওই মেয়েটার কান্না দেখে এতটা খারাপ লাগে, আমার আমার ব্রেন আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, বলছে যে তুই যাস না, তুই জাস্ট হেঁটে যা, তুই এখানেই সিঁড়ি পেয়ে যাবি। কিন্তু মেয়েটার কান্না দেখে আমার মনে হয় যে আমি একটু মেয়েটাকে হেল্প করি। তো আমিও স্বাভাবিকভাবেই আমার মনের কথা শুনি। আমি মেয়েটার দিকে হাঁটা শুরু করি, এবং আমি যখন মেয়েটার দিকে হাঁটা শুরু করলাম, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার শরীরটা কীরকম একটা, মানে আমি একদিকে তো আনক্যানি ফিলিংস আমার আসছেই, আমার মন মানে আমার ব্রেন একবার আমাকে মানে আমার ব্রেনের একটা পার্ট আমাকে বারবার বলছে তুই যাস না, তুই যাস না। এবং আমি যত মেয়েটার দিকে এগোচ্ছি, আমি দেখছি মেয়েটা যে কাঁদছিল, মেয়েটার অদ্ভুতভাবে কান্নাটা না মানে হাসিতে, মানে কান্নার থেকে হাসির ট্রানজিশনটা আমি দেখতে পাচ্ছি, মেয়েটার মুখে কান্না ভাবটা কমে গিয়ে এবার হাসি হাসি ভাব আসছে। এবং আমি আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমার সারা শরীরটা আস্তে আস্তে না খুব কীরকম যেন ভারী হয়ে আসছে, কীরকম যেন আমার লাগছে, এবং আমার মনের ভিতরে না তখন পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এবং আমি শুধু ভাবছি যে আমার কাছে ক্যাশ কত ডলার আছে, আমি ওকে দিয়ে এটা কিনবো, শুধুমাত্র আমি এটুকুই ভাবছি যে মেয়েটার একটু হেল্প হবে, মেয়েটা কাঁদছে ভাবে। এবং আমি যত এগিয়ে যাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কিন্তু যে ওখানে কষান বলে লেখা রয়েছে, এবং ওখানটায় যাতে মানুষ না যায় সেজন্য 3টে লেয়ারে ওখানে আর কি আটকানো রয়েছে, এবং মেয়েটা ওই আটকানোর পিছনে রয়েছে। এবার একটা মুহূর্তের জন্য আমার মনে হলো যে মেয়েটা ওখানটা গেল কী করে, ওখানে তো যাওয়ার কথা নয়, ওই জায়গাটাতে তো একটু আমি দেখলাম ভাঙা রয়েছে। তার ভাবলাম যে হয়তো মেয়েটার দোকান ওখানেই ছিল, হয়তো সেই জন্য মেয়েটা ওখানে। এবার আমি যত বেশি মেয়েটার কাছে এগিয়ে আসছি, যখন আর প্রায় মেয়েটার থেকে আমার ডিস্টেন্স হবে 4 ফুট মতো, মানে ওখানে যেখানে কষানগুলো লেখা রয়েছে তার মোটামুটি কাছাকাছি আমি চলে এসেছি, সেই মুহূর্তে আমি দেখছি মেয়েটা অদ্ভুত রকমভাবে হাসছে আমাকে দেখে। এবং যে হাসিটা হাসছে মেয়েটা, সেটা না মানে খুব একটা স্বাভাবিক হাসি না, মানে একটা সাধারণ মানুষ কখনো না ওইভাবে হাসতে পারে না, সেটা আমি নিজেও কিন্তু বুঝতে পারছি। কিন্তু বুঝতে পারলেও দেখবেন অনেক সময় অনেক সিচুয়েশন এরকম হয়, আপনি বুঝতে পারবেন অনেক কিছু, কিন্তু সে সময় আপনি কিছু করতে পারেন না। এবং ওই জায়গাটায় এসে আমি না একটা মুহূর্তের জন্য একদম থেমে গেলাম। মানে তখন আর মেয়েটার থেকে আমার ডিস্টেন্স হচ্ছে প্রায় 4 ফুট মতো হবে, ম্যাক্সিমাম 4 ফুট মতো হবে। এবং আমি যখন দাঁড়িয়ে গেছি, মেয়েটা কি করেছে, ওর মানে একটা হাতে ও ওই কাঠের প্লেটটাকে ধরে রয়েছে, এবং তার মধ্যে ওরকম 4-5টা বেকারি আইটেম রয়েছে। এবার মেয়েটা কি করেছে, ওই ট্রেটাকে আমার দিকে এগিয়ে দিচ্ছে অন্য হাত দিয়ে, এক হাতে একটা ধরে রয়েছে, অন্য হাত দিয়ে ট্রেটাকে আর কি এগিয়ে দিয়েছে। এবং এগিয়ে দেওয়ার পরে আমি মেয়েটাকে জিজ্ঞেস করতে যাব যে এইগুলোর আইটেমের দাম কত হচ্ছে। সেই মুহূর্তে না আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করতে যাব, আমি মেয়েটাকে বলছি যে প্রাইস কত কি, আমি বুঝতে পারছি যে আমি যেটা বলছি আমি নিজে সেটা শুনতে পাচ্ছি না, তার ফলে মেয়েটারও শুনতে পাওয়ার কথা নয়। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে আমি ওখানটা দিয়ে এগোতে যাব, কিন্তু আমি না আর এগোতে পারছি না, বা আমার ব্রেন আমাকে আর এগোতে দিচ্ছে না। আর মেয়েটাও কি করছে, ওই জায়গাটাতে মেয়েটা যে পা দুটো জোড়া করে একদম সোজা হয়ে টান হয়ে সিদ্ধারা টান করে যে দাঁড়িয়ে রয়েছে, মেয়েটাও আর এগোতে পারছে না। আর মেয়েটার হাসিটা আস্তে আস্তে কীরকম যেন আবার কান্নায় পরিণত হচ্ছে, যেহেতু আমি ওর সামনে আসছি না।
তো এরকম একটা অদ্ভুত যখন সময় চলছে, সেই মুহূর্তে আমার মনে হলো যেন, মানে আমি কিন্তু আমার হাজব্যান্ডের গলার আওয়াজ শুনিনি, স্পষ্ট কথাই আমার স্পষ্ট মনে আছে, আমি কিন্তু আমার হাজব্যান্ডের কোনো গলার আওয়াজ শুনিনি, কিন্তু আমার মনে হলো উল্টো দিকে আমার হাজব্যান্ড আছে। মানে ও তো একদম নিচে ছিল, নিচে একতলায় যে দোকানটা ছিল সেখানে খাচ্ছিল, তাও আবার আউটডোর সিটিংয়ে। আমার মনে হলো ওখানে আমার হাজব্যান্ড আছে। এবং আমি মুহূর্তের মধ্যে ওই মেয়েটার কথা, যে আমি ভাবছিলাম যে মেয়েটাকে টাকা দেবো, জিনিসটা নিয়ে নেবো, মেয়েটার থেকে কিনে, বা একটা প্রোডাক্ট হলেও আমি জাস্ট নেবো, মেয়েটা আমাকে অনেকক্ষণ ধরে বলছে, সেই জিনিসটা আমার মনে মাথা থেকে কোথায় যে হারিয়ে গেল ওই মুহূর্তের জন্য। এবং আমি না একদম সোজা দৌড় লাগাই, মানে হালকা দৌড় লাগাই আর কি, খুব জোরে তো আমি দৌড়তে পারিনি, মানে হালকা দৌড় মতো লাগাই, মানে জোরে, খুব জোরে হাঁটা যেটাকে আপনি বলতে পারেন। তো আমি গেছি, গিয়ে দেখি মানে আমি হাজব্যান্ড কিছু একটা আমাকে বলছে, খুব জোরে জোরেই বলছে, কিন্তু আমি না কিছু শুনতে পাচ্ছি না। তো আমি কোনো কথার উত্তরও দিতে পারছি না। তো ও আমার হাত ধরে আমাকে ওখান থেকে আস্তে আস্তে করে মানে আমাকে ধরে ধরে ও নামাচ্ছে, নামিয়েছে এবং ওখানে আমাকে বসিয়েছে, মানে যে আউটডোর সিটিং আমরা বসেছি ওখানে ও বসেছে। ও আবার আমাকে কিছু একটা বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। তো সঙ্গে সঙ্গে ওই ওনারের যে আর কি বয়স্কা মহিলাটি ছিলেন, তিনি আমাকে মানে আমি দেখলাম একটা কফি রাখা রয়েছে, আমার কফি, ওর কফিটাও পুরো খাওয়া নেই। তো ওই ভদ্রমহিলা আবার 2 কাপ কফি করে এনেছে, একদম গরম গরম কফি, এবং উনি না আমার মাথায় হাত বোলাচ্ছে। এবং আমি নাকি সেই সময় মানে খুব স্লিপি একটা কন্ডিশনে ছিলাম, মানে খুব ঘুম পেলে মানুষের যেরকম হয় সেরকম টাইপের। তো উনি আমার মাথায় হাত বোলাচ্ছেন এবং উনি আমাকে তারপরে কফিটা দিয়েছেন। আমার হাজব্যান্ডও কিছু একটা বলছে, আমি তখনও শুনতে পাচ্ছি না, কিন্তু কফিটা দেখে না আমার খুব কফিটা খেতে এমনি আমার কফি খেতে ইচ্ছে করছিল, আর আমি কফি খেতে খুব ভালোবাসি। তো আমি কফিটা আবার খাই। কফিটা একটু খাওয়ার পরে, এবং আমি যখন মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার যে স্লিপি ব্যাপারটা ছিল সেটা কিন্তু পুরোটা চলে গেল, এবং আমি পুরো নর্মাল। তো আমাকে হাজব্যান্ড বলছে, তোমাকে আমি এতক্ষণ ধরে এত কিছু বলছি, তুমি কিছু শুনতে পাচ্ছিলে না? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ লাগছে, তুমি কিছু শুনতে পাচ্ছ না। তখন আমি ওকে বললাম যে সত্যি আমি শুনতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছি তুমি কিছু একটা বলছো, তোমার মুখ লিপস, মানে মানুষ যখন কথা বলে আপনি যদি কিছু শুনতে নাও পান, আপনি মানুষের লিপস নড়া থেকে তো বুঝতে পারবেন যে সেটা আপনাকে কিছু বলছে। তো আমার ক্ষেত্রেও সেটাই হলো, আমি বুঝতে পারছি যে ও আমাকে কিছু বলছে, বাট আমি না মানে ওকে কোনো অ্যান্সার করতে পারছিলাম না। তো ওই ভদ্রমহিলা আমাকে বলছেন যে তোমার কি শরীর খারাপ লাগছে, ওনার সাথে আর কি কথা হচ্ছিল আমার। তার আগে আমরা যখন প্রথম ওখানে আসি ওনার সাথে টুকটাক কথা হচ্ছিল, উনি জিজ্ঞেস করছেন আমরা কোথায় থাকি, তো আমার বেবির সম্পর্কে আমাদের কথা হচ্ছিল। তো উনি ভেবেছেন যে হয়তো যেহেতু বেশি দিন হয়নি ডেলিভারি হয়েছে, সেই জন্য হয়তো আমার শরীর খারাপ লেগে গেছে বা কিছু। তো যাই হোক, ওখানে আমরা কফিটা খাই এবং আমরা ওখান থেকে আমার হাজবেন্ড বললো দেখো অনেক দেরি হয়ে গেছে, তোমার কি ব্যাপার বলতো, তুমি ওপরে গিয়ে কী করছিলে? আর আমি তোমাকে 2বার ওপরে গিয়ে খুঁজে এলাম, তোমাকে আমি পুরো পুরো খুঁজে, মানে আমার হাজবেন্ড ওপরে যখন গেছিল 2বার গেছিল, একবার গেছে ও পুরোটা খুঁজেছে, আমাকে পায়নি, বারবার কল করেছে, পায়নি, আবার ও গেছে ওপরে, তখনও গেছে, তখনও আমাকে পায়নি। এবং ওর ভয় লেগে গেছে যে কি হলো রে বাবা, আমি বা ও আমরা কেউই একে অপরকে না জানিয়ে কোথাও এদিক ওদিক যাই না, ঠিক আছে? তো ও ভেবেছে যে না নিশ্চয়ই ও এখানেই আছে, কিন্তু আমি হয়তো খুঁজে পাচ্ছি না। তো ও একতলাটাও পুরো খুঁজেছে, বিল্ডিংয়ের ওপরটা খুঁজেছে, কিন্তু ও পাচ্ছে না আমাকে। তারপরে ও নাকি আমার নাম ধরে ধরে চিৎকার করে করে ডেকেছে, বাট আমি কিছুই শুনতে পাইনি। এবার আমি তারপরে বাড়িতে এসে পুরো ঘটনাটা ওকে বলি। তো সবটা শোনার পরে আমার হাজবেন্ড বলছে তুমি কি বলছো, মানে এত কিছু ওই টাইমের মধ্যে হয়েছে আর আমি তো মানে বুঝতে পারিনি। আর ও যেটা বলল আমাকে, ও নিচে কিছুক্ষণ ছিল, তো কিছুক্ষণ থাকার পরে যখন ওই ভদ্রলোক বলছে যে এবার আমি কফিটা এনে দিচ্ছি, তো তখন ও আমাকে ফার্স্টে ফোন করে। এবার যথারীতি ও ফোনে পায় না, এবং ও এমনি নর্মাল কলও করে, আবার হোয়াটসঅ্যাপেও কল করে, কোনো জায়গাতেই ও আমাকে পায় না। তো তারপরে ও ভেবেছে যেহেতু আমার ফটো তুলতে বেশ ভালো লাগে, তো ও ভেবেছে যে আমি হয়তো ফটো টটো তুলছি, ও আরও 1 মিনিট মতো ওয়েট করে যায়। এবার জায়গাটা নতুন, তার মধ্যে আমার এখন মাঝে মধ্যে না মানে প্রচণ্ড এক এক সময় ভীষণ টায়ার্ড লাগে, মানে এত টায়ার্ড লাগে যে আমার মানে উঠে বসতে বা বসে থাকলে উঠে দাঁড়িয়ে কোনো কাজ করতে একটা ইচ্ছে করে না। তো ও ভেবেছে হঠাৎ হয়তো আমার এরকম কিছু মনে হচ্ছে, তো সঙ্গে সঙ্গে মানে প্রথমে মানে যে একতলাটা ছিল, তো সেখানে ও দেখে যে আমি কোথাও আছি কি না। এবার খোঁজাখুঁজি করে, যখন পায় না তখনও ওপরে যায়, উপরে গিয়েও দেখে যে আমি নেই, তো ভেবেছে আমি হয়তো আশেপাশে কোথাও আছি।
এবার ওর তখন একটু অড লাগে, কারণ মানে ও বা আমি কেউই একে অপরকে না জানিয়ে এভাবে কোথাও এদিক ওদিক যাই না। তো খোঁজাখুঁজি করে এসে ও তখন ভেবেছে হয়তো আমি ওখানে চলে এসেছি, তো ও আবার যেখানে বললাম আউটডোর সিটিংয়ে আমরা বসেছিলাম, তো সেখানে আসে। সেখানে এসেও কিছুক্ষণ ওয়েট করে দেখছে আমি এখানেও আসিনি, তো ও আবার উপরে যায়। এবং ওই যে ভদ্রমহিলা ছিলেন যাদের ক্যাফেতে আমরা গেছিলাম, তো তারাও একটু চিন্তিত হয়ে পড়ে। তো তারপরে ও আবার চলে এসে আবার যায়, ও আবার কল করে, কলেও আমাকে পায় না। কিন্তু এখানে বলে রাখি ওর ফোনে কিন্তু নেটওয়ার্ক ছিল, জানি না কেন, ইভেন আমার ফোনেও প্রথমে নেটওয়ার্ক ছিল, কিন্তু তারপরে ওপরে যাওয়ার পরে কেন যে আমার ফোনে নেটওয়ার্কটা চলে গেল সেটা কিন্তু আমি আজও জানি না। তো তারপরে গিয়ে আমি আপনাদেরকে বললাম আমার কেন জানি না মনে হচ্ছিল যে ওইদিকে আমার হাজবেন্ড রয়েছে, মানে কোনো একটা সেন্স হয়তো আমার মধ্যে সেই সময় ভগবানই দিয়েছিলেন। তো তারপরে আমার সাথে আমার হাজবেন্ডের দেখা হয়েছে, আমি তারপরে নিচে চলে আসি। তো সমস্তটা শুনে ওরও খুব অদ্ভুত লাগে এবং ও বলছে যে তোমার এই যে আনক্যারি ফিলিংসটা হচ্ছিল তা তুমি চলে আসছিলে না কেন? তো আমি ওকে বললাম যে দেখো আমি আসতে পারছিলাম না, এবং যখন আমার মনে হলো যে তুমি হয়তো এদিকেই আছো তখন আমি নিজে থেকেই চলে আসতে সক্ষম হলাম, কিন্তু তার আগে আমি জানি না আমি কেন পারছিলাম না। যাই হোক, তো বাড়িতে এসে এমনিতেও সারাদিনের জার্নির পর আমার একটু টায়ার্ড ফিলিংস আসছিল, তো আমি শুয়ে পড়ি। তো ওর আমাদের একজন পরিচিত, তিনি স্যাক্রামেন্টোতে থাকে এবং মানে তারা বহু বছর থাকে, লাস্ট 32 বছর ধরে তারা ক্যালিফোর্নিয়াতে স্যাক্রামেন্টোতে থাকে। তো ও তাকে ফোন করে বলে যে এরকম একটা বিষয় হয়েছে। তখন উনি বলছেন কোন জায়গাটায়, তো জায়গাটার নাম বলে। তো দেখবেন কিছু কিছু জায়গায়, বিশেষত বিদেশের দিকে এগুলো বেশি দেখা যায়, সেটা হচ্ছে কিছু কিছু জায়গা না একটা সময় হয়তো অনেক বড় একটা কোনো কিছুকে কেন্দ্র করে একটা বড় শহর ছিল, একটা বড় জনপদ ছিল, হয়তো দেখা যায় যে সেই জায়গাটায় আর মানে বর্তমানে হয়তো অত লোক থাকে না, বা সেই জনপদটা হয়তো আগে যতটা লোকজন বাস করতো কোনো একটা কারণে হয়তো ততটা বাস করে না। এবার আমরা যে ছোট্ট ভিলেজটায় গেছিলাম ওটা কিন্তু সেরকমই একটা ভিলেজ। তো উনি বললেন যে আমি শুনেছি, তো উনি একজনকে আবার জিজ্ঞেস করে, তো তারপরে উনি যেটা ফোন করে আমাদের জানিয়েছিলেন যে ওইখানে নাকি একটা ফ্যামিলি ছিল। তো সেই ফ্যামিলি ছিল হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা। তো হঠাৎ করেই একদিন যে বর সে নাকি বাড়ি ছেড়ে চলে যায়। এবার ওই যে ভদ্রমহিলা ছিল সে বাচ্চা নিয়ে একা হয়ে যায় এবং তার হাজব্যান্ড আর ফেরে না। তো সে সিঙ্গেল মম, সে কোনো কাজকর্ম করতো না বাইরে। তো সে নাকি খুব ভালো ব্রেড বেকারি আইটেম বানাতে পারতো। তো সে নাকি এরকম মানে তার পক্ষে তার দোকান ভাড়া নেওয়া বা দোকান কিনে দোকান দেওয়া তো সম্ভবপর ছিল না, তো উনি বাড়িতেই ওগুলো বানাতেন, বানিয়ে বানিয়ে সেল করতেন। তো বলছে যে কিছু বছর পরে উনি হঠাৎ করেই বাড়িতেই মারা যান, এবং তখন ওনার বাচ্চাটা মোটামুটি ওই 6-7 বছরটা হয়ে গেছিলো। তারপরে তার ফ্যামিলির কেউ বাচ্চাটাকে নিয়ে নেয়। তো ওই এরিয়ার মধ্যে নাকি শোনা যায় অনেকে নাকি ওকে এরকমভাবে দেখেছে এরকম সেল করতে, কিন্তু বললো যে এটা খুবই আনন্যাচারাল একটা ব্যাপার। এবং বলছে যে মানে যারা যারা দেখেছে বা যারা এই এক্সপিরিয়েন্সটা করেছে মানে তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি বা এরকম কিছু হয়নি, বাট তারাও এই জিনিসটা দেখেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু অনেক বছর আগেকার কথা, তো তাকে তো আর এখনকার কেউ দেখেনি, ফলে তারা প্রথমে বুঝতে পারে না যে এ আদৌ কোনো মানুষ বা মানুষ নয়। তো বলল যে এটার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আর বলল যে শরীর টরীর কিছু খারাপ করেনি? তো আমরা বললাম না আমার কিছুই স্পেশালি কিছুই হয়নি। বললো তাহলে কোনো প্রবলেম নেই। তো জানি না এরকম একটা অভিজ্ঞতা মানে আর কারোর আছে কি না, বাট এটা কিন্তু একটা খুবই আনক্যানি ব্যাপার। এবং সত্যি বলতে কি ওই পজিশনে আমার খুব আনক্যানি ফিলিংস আসছিল, খুব আনন্যাচারাল লাগছিল ঠিকই, কিন্তু ওই মেয়েটিকে দেখে না কোনোভাবেই আমার মনে হচ্ছিল না যে এই আদতে মানুষ নয়। ঠিক আছে, হয়তো ভগবান এটাই চেয়েছিলেন, কারণ ওইখানে যদি আমি বুঝে যেতাম যে কিছু একটা খুব গুরুতর বিষয় রয়েছে তাহলে হয়তো আমি ওখানে প্রচণ্ড প্যানিক করে হয়তো অজ্ঞান হয়ে যেতে পারতাম। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ এই ঘটনাগুলো একটু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন সকলের সাথে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।